বেসরকারি একটি প্রতিষ্ঠানে আইটি বিভাগে প্রায় ৮ বছর ধরে কর্মরত আছেন এস.এম. আব্দুল্লাহ। মাসিক বেতন আর উৎসব ভাতা ছাড়া প্রভিডেন্ট ফান্ড কিংবা নেই কোনো পেনশন সুবিধা। চাকরি ছাড়লে পাবেন না এককালীন কোনো ভাতা বা টাকা। তার কাছে পেনশন মানে একসাথে নির্দিষ্ট অঙ্কের টাকা, যা পাওয়া যায় নির্দিষ্ট সময় পর। তবে দেশে নতুন চালু হওয়া সর্বজনীন পেনশন স্কিম নিয়ে তার ভাবনা কি? চালের দাম ২০ বছরে বাড়ছে ৮ গুণ। তাহলে আজ থেকে ২৮ বছর পরে আমার এই ৩,০০০ টাকার মূল্য কত হবে? তো আলটিমেটলি এখানে তো কোনো লাভের কিছু দেখি না। যদিও করি, এরপর আমার যে রিটার্নটা পাচ্ছি সেই রিটার্নটা আমার আরো মাইনাস হচ্ছে, আমার পকেট থেকে যাচ্ছে। তাহলে আমি কেন করব বল? দেশের বেসরকারি খাতে কর্মরতদের বড় অংশেরই পরিস্থিতি আব্দুল্লাহর মতো। শ্রম জরিপ অনুযায়ী দেশে কাজে নিয়োজিতদের ৮৫%ই অপ্রাতিষ্ঠানিক খাতে নিযুক্ত, যেখানে সাধারণ কর্পোরেট সুযোগ সুবিধাগুলোর নিশ্চয়তাও পান না অনেকেই। বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি বলছে, দেশে ১০% বেসরকারি চাকরিজীবীর প্রভিডেন্ট ফান্ড বা গ্র্যাচুইটি সুবিধা আছে, আর ৪০% বয়স্ক মানুষ সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতাভোগী। সরকারি পেনশন আওতার বাইরে থাকা নাগরিকের জন্য সরকার গেল বছর সর্বজনীন পেনশন স্কিম চালু করলেও এখনও জানেন না অনেকেই। যারা জানেন তাদের মধ্যে দীর্ঘমেয়াদী বিনিয়োগে আস্থাহীনতা আর ব্যাংক ডিপোজিট কিংবা সঞ্চয়পত্রের চেয়ে কম সুবিধা থাকার অভিযোগ তাদের। নতুন একটা স্কিম, এটার এস্টাবলিশ হবে কিনা আদৌ, এই জন্য আর কি, যে আরও কিছু দেখি ইন ফিউচার কি হয়। আমি আমার নিজস্ব কোনো ছোট কোনো খামার অথবা আমার পুকুর আছে, এই জায়গায় যদি ইনভেস্ট করি আমার মনে হয় এইটা বেশি ট্রাস্টেড জায়গা হবে এবং এটা আমার জন্য মনে হয় এটা ভালো হবে। এই জন্য কারণে আমি এই ডিসিশনটা নিতে পারিনি। আমি এটা পেপারে বা টিভিতে শুনেছি, পেপারে দেখেছি, কিন্তু জিনিসটা আমি অতটা ক্লিয়ার না যেটা আসলে কি। সরকারদের জন্য আলাদা সুবিধা, বেসরকারিদের জন্য তারা টাকা জমা দেবে আবার পাবে, এটা একটা বৈষম্য হয়ে গেল। এছাড়া রেমিট্যান্স আনাসহ পেনশন স্কিমে প্রবাসীদের অন্তর্ভুক্তি বাড়ানোর কথা শুরু থেকে বলে আসলেও সাড়া মেলেনি খুব একটা। প্রবাসে যেসব ব্যাংক পেনশন স্কিম নিয়ে কাজ করছে সেখানেও মিলছে না গ্রাহক সংখ্যা। তো প্রবাসীরা পেনশন বেনিফিট স্কিমে অংশগ্রহণ করছে, কিন্তু আসলে যেই পরিমাণে হওয়ার কথা সেই পরিমাণে আসানোর পর যে আমরা এখনো পৌঁছতে পারিনি, তোমরা আমরা এটা নিয়ে কাজ করছি। মালয়েশিয়া প্রবাসীরা যে এই বিষয়ে আগ্রহটা ওই রকম না। এটা কারণটা হলো যে পরিমাণ প্রচারণা বা যে পরিমাণ ব্রিফিং বা যে পরিমাণ সেটা ক্যাম্পিং করার দরকার সেটা যথেষ্ট নয়। গেল বছরের আগস্টে সকল নাগরিকের জন্য সর্বজনীন পেনশন স্কিম চালু করে সরকার। বেসরকারি চাকরিজীবী, অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত কর্মী, স্বল্প আয়ের মানুষ এবং প্রবাসীদের অংশ নেয়ার সুযোগ রেখে 4টি আলাদা স্কিমের ঘোষণা দেওয়া হয়। স্কিমগুলোতে মোট ১০ কোটি মানুষকে অন্তর্ভুক্ত করার লক্ষ্য নেয় জাতীয় পেনশন কর্তৃপক্ষ। এই স্কিম নিয়ে সরকারের অনেক প্রত্যাশা থাকলেও নাগরিকদের আগ্রহ দেখা যাচ্ছে না তেমন। গেল ৮ মাসে ৬০,০০০ গ্রাহক হিসাব খুলেছেন, যার বিপরীতে ৪৫ কোটি টাকা জমা হয়েছে, যার ৪১ কোটি টাকা ইতোমধ্যে ট্রেজারি বন্ডে বিনিয়োগ করা হলেও শুরুতে স্কিমটি যেভাবে সাড়া ফেলেছিল তাতে এখন ভাটা পড়েছে। ভাটা পড়ার কারণ হলো যে আমরা প্রতিটা মানুষের কাছে মেসেজটা দিতে পারিনি। সর্বস্তরের মানুষকে একটি সামাজিক নিরাপত্তায় আনার মতো কর্মসূচি এ যাবৎ ছিল না। এই কর্মসূচি যদি আমরা সাকসেসফুল করতে পারি, যদি মানুষ তার নিজ নিজ যে স্কিম সেই স্কিমে এনরোলড হয়, তাহলে অদূর ভবিষ্যতে আমরা আশা করি যে এক সময় হয়তো বয়স্ক ভাতা, বিধবা ভাতায় এনরোলড হওয়ার মতো আর লোকই থাকবে না। কেউ এখানে যোগদান করলে জমাকৃত টাকা হারিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই, এটা রাষ্ট্রীয় গ্যারান্টিযুক্ত। সরকারি প্রতিষ্ঠানের ওপর আস্থাহীনতা দেশের অর্থনৈতিক পরিস্থিতি পেনশন স্কিমের লক্ষ্য বাস্তবায়নে বড় বাধা হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের উপরে মানুষের যে আস্থার অভাব, সেটা কিন্তু একটা বৃহত্তর একটা বিষয় এবং পেনশন স্কিমটা তো আর সেটার বাইরে না। ব্যাংকিং খাতের, ইন্স্যুরেন্স খাতের যে অভিজ্ঞতা, সে অভিজ্ঞতা থেকে কিন্তু মানুষের একটা সংকোচ, একটা দ্বিধা, একটা আশঙ্কা, একটা অনিশ্চয়তা এটা কিন্তু কাজ করবেই। কিন্তু যেহেতু এটা একটা ভালো স্কিম, এটা কিন্তু একটু অন্যভাবে সাজানো যদি হয় তাহলে কিন্তু ওই আস্থাটা আসে। যেমন যদি কর্তৃপক্ষটা একটা স্বাধীনভাবে কাজ করার জন্য তাদেরকে ক্ষমতা দেওয়া হয়। এই স্কিমে অংশ নিতে পারেন ১৮ থেকে ৫০ বছর বয়সী নাগরিকরা। সর্বজনীন পেনশন স্কিম চালুর পর থেকেই আলোচনায় সমালোচনায় সরব ছিল সব মহল, যেখানে চিন্তার শীর্ষে ছিল জমানো অর্থের সুরক্ষা, নির্দিষ্ট সময় শেষে টাকা পাওয়া না পাওয়ার আস্থাহীনতা। তবে স্কিম চালুর ৮ মাস পরেও এসব প্রশ্নের স্থায়ী সমাধান কিংবা আস্থা অর্জনে কর্তৃপক্ষ যে পদক্ষেপগুলো নিয়েছে সেগুলো কতটা সফল, এমন প্রশ্নের উত্তর মেলা যতটা কঠিন,
ততটাই কি কঠিন মানুষের আস্থা অর্জন? তাই সাধারণ নাগরিকের কাছে গ্রহণযোগ্যতায় পিছিয়ে থাকার পেছনে আস্থাহীনতা, অর্থনৈতিক অস্থিতিশীলতা নাকি মূল্যস্ফীতি দায়ী, সে প্রশ্ন থেকেই যায়। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা।